জানালাটা পরিপূর্ণভাবে খোলা, শুভ্র রঙের পর্দাগুলো উদাসীন উড়ছে, ভিজছে। ইলসাগুঁড়ি বৃষ্টি হচ্ছে রাত থেকে। ঝিরঝিরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিধারার সঙ্গে রয়েছে হিমশীতল আবহাওয়া। বৃষ্টির ফোঁটা হাওয়ায় ভেসে জানালা পেরিয়ে ভেতরে প্রবেশ করছে। ফোঁটাগুলো যেন মার্বেলের ফ্লোরে পড়ে টিপটপ শব্দ তুলছে। দেয়াল ঘড়িতে ঘন্টার কাঁটা ঘুরছে সকাল 8টা, আর মিনিটের কাঁটা ঠিক 10-এ। বাইরেটা এখনো আঁধারে নিমজ্জিত, মনে হচ্ছে সন্ধ্যা পেরিয়ে রাত নামবে বলে। তন্ময়ের তন্দ্রার গভীরতা বেশ পাতলা। বৃষ্টির ক্ষীণ ধ্বনিতে সে আধো ঘুমে রয়েছে। মস্তিষ্ক পয় পয় শুনছে বর্ষণের অস্পষ্ট নৃত্য। শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ অলসতার চাদরে লেপ্টে, শান্ত স্থির এবং উদাসীন নয়নযুগল একবার চাইল জানালার দিকটায়। জানালায় ঝুলে আছে 3টে ফুলের টব, আলোকানন্দ, স্পাইডার লিলি আর বকুল। সবে ফুল ফুটতে ধরেছে, সেসব সতেজ হয়ে আছে বৃষ্টির ছোঁয়াতে। চকচক করছে সবুজ রঙা পাতাগুলো। ফুল টুলের প্রতি তন্ময় অযথায় নির্লিপ্ত। ওদের যত্নে রাখার, সময় করে পানি দেওয়া আগ্রহ কোথায় তার? এগুলো সচরাচর ওরই করে থাকে। ওর ফুলের প্রতি রয়েছে ভীষণ উত্তেজনা, অত্যাধিক প্রবণতা। তাদের বাগানের ফুলগুলোর সেবা যত্ন ওই করে থাকে। সকাল বিকেল প্রায়শই ওকে দেখা যায় বাগানে। অনেক প্রকারের ফুলের মাঝে ওকেও দেখতে লাগে একটি জীবন্ত ফুল, যেই ফুলটি তার আশেপাশে সর্বদা ছকছক করে বেড়ায় মৌমাছিদের মতো। কোনো একটা স্পেসিফিক ফুলের সঙ্গে ওর তুলনা করা যায় না। এক এক রজনীতে ও এক এক রকম ফুলের মতো দেখতে। ধ্বনি শূন্যতা বজায় রেখে কক্ষের দরজাটা খোলা হলো। জাবেদা বেগম ঢুকলেন নীরবে, অত্যন্ত ধীরে সুস্থে। চরণ পড়ছে ফ্লোরের বুকে। যদি শব্দে ঘুম না ভাঙে ছেলেটার। তবে বিছানায় চাইতেই দেখলেন তন্ময়কে চোখ মেলে তারই পানে চেয়ে থাকতে। মুহূর্তে আঁটোসাঁটো হলো বদন। পরপর চমকিত তিনি উচ্চ কণ্ঠে হেসে শুধালেন, ঘুম ভেঙেছে তাহলে আমার রাজপুত্রের? জাবেদা বেগম বিছানার কাছাকাছি আসতেই তন্ময় হাত বাড়িয়ে মায়ের নরম হাতটা টেনে ধরল। বিছানায় অবলীলায় বসিয়ে নিজের অগোছালো উগ্র চুলের মাথাটা কোলে রাখল অযত্নে। স্নেহরূপে হেসে মমতাময়ী হাতটা ছেলের চুলে রাখলেন জাবেদা বেগম। ডান হাতের আঙুলগুলো ব্যস্ত হলো ছেলের ছোট্ট চুলগুলো আদুরে শক্তিতে টেনে দিতে। আনমনে বললেন, তোমার বাবা এখনো নাস্তা করেনি, লিভিং রুমে বসে আছে ছেলের সঙ্গে নাস্তা করবে বলে। অবশ্য মুখে বলেনি। এসব কি আর তার বলতে হয়? তার মুখ দেখেই বলতে পারি আমি। ক্ষণিকের জন্য চোখ বুজেছিল তন্ময়। মায়ের উক্তি শুনে চোখ মেলে মায়ের মুখ পানে চায়। চেয়ে থেকে অন্য মানুষক কণ্ঠে শুধায়, বাহ, আমার মুখখানা ভালোভাবে দেখো, দেখে বলো তো আমি কি ভাবছি। তন্ময় উত্তর আশা করেনি, এভাবেই বলে। তবে তাকে অবাকে চূড়ান্তে ফেলে জাবেদা বেগম না ভেবেই চটপটে জবাব দিল, নিশ্চয়ই অরুর কথা। এমন উত্তর তন্ময় আশা করেনি, স্বপ্নেও নয়। অপ্রত্যাশিত জবাব কর্ণকুহরে পৌঁছাতেই 2 দফায় কেসে ওঠে সে। কাশিটুকু যেন মাথায় চড়ে বসেছে। জাবেদা বেগম হতভম্ব হন। চট জলদি ডান হাত বাড়ান ছেলের পিঠের দিকটায়। ছোট ছোট চর বসাতে লাগলেন। অতি সাবধানতা জনিত কণ্ঠে শুধিয়ে বসেন, কিরে বাবা, আমি কি আন্দাজে সঠিক গাছে ঢিল ছুঁড়লাম? তন্ময় কিং কর্তব্য বিমূঢ়। আখি যুগল ছেড়ে মণি দুটো বেরিয়ে আসবার উপক্রম হয়েছে প্রায়। গলাটা শব্দ করে পরিষ্কার করলো। উঠে বসলো অতি দ্রুত। চোরের ন্যায় দৃষ্টি এদিক ওদিক ফেললো। মায়ের সঙ্গে চোখাচোখি না করেই জানালো, তেমন কিছু না। আমার তো তেমন কিছুই মনে হচ্ছে আব্বা। তন্ময় মায়ের সঙ্গে তর্কে পারবে না, আর নাই বা পারবে যুক্তিতে। তবুও অস্বীকার করতে যাচ্ছিল। পূর্বেই খোলা দরজা দ্বারা অরু ঢুকতে ঢুকতে প্রফুল্ল হৃদয়ে উচ্চ কণ্ঠে বলল, কি মনে হচ্ছে বড় মা? তন্ময় আর 1 মিনিট ওখানে থাকলো না। তড়িঘড়ি করে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। চপ্পল জোড়ায় পা গলিয়ে বাথরুমে ঢুকলো কলকলে চরণে। অরু বড় বড় চোখে দেখল তন্ময়ের পালানো সুঠাম দেহখানা। নজর ফিরিয়ে প্রশ্ন ছুড়ল জাবেদা বেগমের পানে, কি হয়েছিল এখানে বড় মা? আমি কি কিছু মিস করে গেলাম? হ্যাঁ, মিস করেছিস। অরুর কণ্ঠে উতলতা। কি মিস করেছি? আমাকে ঝটপট বলো। শোন তাহলে। শুনছি, বলো তুমি। তুই ব্রেকফাস্ট মিস করেছিস। তাড়াতাড়ি নিচে আয় খেতে। জাবেদা বেগম বেরিয়ে এলেন। দরজা পেরুতে পেরুতে নিঃশব্দে হাসলেন আঁচলে ঠোঁট চেপে। অরু বোকার মতো দাঁড়িয়ে রইল বেশ কিছুক্ষণ।
তার সাথে এভাবে মজা নিল বড় মা? পারলো সে এমনটা করতে? এক্সপেকটেশন কতটা উঁচু তলায় উঠেছিল তা তো বড় মা জানতো না। জানলে এভাবে মজা কখনোই করতো না। ওরু দেখলো বিছানাটা অগোছালো। চঞ্চল পায়ে সে নিজ ইচ্ছেতে গোছাতে শুরু করলো। গোছানোর শেষে ফুলের টব দুটো দেখতে বসলো সময় নিয়ে। তখনই তন্ময় বেরালো, পরিপাটি পোশাকে, গলায় তোয়ালে ঝুলে। অরুর মুখশ্রীর এক পাশটায় চেয়ে প্রশ্ন করলো, খেয়েছিস? বাহ রে, কেউই তো খায়নি, আমি কিভাবে একা একা খেতে বসি? বড় চাচ্চু না খেয়ে বসে আছেন, তাকে রেখে কেউ কি খাবার মুখে তুলবে? আর এভাবেও আজ ছুটির দিন, সাথে বাইরে বৃষ্টি। বড় মা খিচুড়ি পাকিয়েছে, উইথ গরুর গোস্ত। একসাথে সবাই মিলেমিশে খেলে বেশি আনন্দ হবে। আচ্ছা চল। তোয়ালে চেয়ারে ছুঁড়ে রুম ছাড়লো তন্ময়। অরু তার পাশে সমান তালে হাঁটছে। ইতিমধ্যে লিভিং রুমে কম বেশ সবাই উপস্থিত। জয়তুন বেগম গল্পের আসর বসিয়েছেন। তার ছোট ছোট গল্পগুলো সব জাবেদা বেগমকে ঘিরে। মেয়ে তার কেমন চঞ্চল ছিল, কতটুকু দুষ্টুমিতে মেতে থাকতো সেসবই। তন্ময় বাবার পাশেই বসলো। মোস্তফা সাহেব আর চোখে চাইলেন ছেলের দিকে, শুধালেন, আজ বেরোবে? বলতে পারছি না, সুফিয়ানের ৫৫তম জন্মদিন সেলিব্রেট করা হবে, ইনভাইটেশন পাঠালো, যাওয়া উচিত, সাথে চলো। জাবেদা বেগমের ডাক পড়াতে বাবা ছেলের আলোচনাটুকু ডাইনিংয়ে চলে এলো। খাওয়া দাওয়ার ফাঁকে ফাঁকে তাদের কথাবার্তা চলল। মাঝে মধ্যে আনোয়ার ওহি সাহেবও কথাবার্তা বলল, দু চারটে মতামত তুলে ধরেন। খাওয়া শেষে টিস্যু হাতে তন্ময় বাবার সাথে উঠে পড়ে। পাশাপাশি হেঁটে অগ্রসর হয় সদর দরজার দিকটায়। ঝিরিঝিরি বৃষ্টি এখন ঝুম বৃষ্টিতে পরিণত হয়েছে। সবুজ বর্ণ বাগানে অপূর্বতা ছেয়ে আনোয়ার সাহেব বড় ভাইয়ের পাশে এসে দাঁড়ালেন। বললেন, ভাইয়া, ওরু ড্রাইভিং শিখতে চাচ্ছিল। মোস্তফা সাহেবের কপালে চামড়ায় ৪-৫ দৃশ্যগত ভাঁজ পড়ল। শেখা অবশ্যই ভালো, আর একটু বড় হোক না, তারা কিসের? এতটুকু মেয়েও অনার্সটা শেষ করুক, ভর্তি করে দেবনে তখন। আশরাফুলের ছেলের ড্রাইভিং ইনস্টিটিউট আছে, বললেই হবে। আর এভাবে টুকটাক শিখতে চাইলে তন্ময়, আকাশ ওরা আছে তো, শিখবে ওদের থেকে, ধারণা আসবে ভালো। আনোয়ার সাহেব হঠাৎ হাসেন, বলেন, মেয়ে আমার বড় হয়ে গিয়েছে। বড় কোন দিক দিয়ে? এতটুকু মেয়ে আমাদের এখনো বাড়ির এদিক ওদিক কেঁদে বেড়ায়। শব্দ করে হাসে আনোয়ার সাহেব। ভাইয়া, আপনার আলমের কথা মনে আছে? ওর ছেলে মেঘ এবার অনার্স 4th ইয়ারে, পড়াশোনার পাশাপাশি আলমের বিজনেসও সামলাচ্ছে। ওর জন্য আলম সেদিন অরুকে চাইল। পাশে দাঁড়ানো ছেলের মুখ পানে মোস্তফা সাহেব আলগোছে চেয়ে নিলেন একটিবার। মুখশ্রীর রং বদলেছে, বদলেছে দাঁড়ানোর ভঙ্গিমা। চেহারায় লেপটানো হাসিটুকুর ছোঁয়া এখন আর নেই। মোস্তফা সাহেবের কণ্ঠে থাকা বাক্য, আমার কাছে মেয়ের হাত চাইতে এমন আলম নিত্যদিন আসে, টুকু গিলে ফেললেন। কথা ঘুরানোর ছুতেই বললেন, ওর আগে সাবিহা রুবি আছে, ওদের বিয়ে শাদির সম্পর্কেই এখনো কোনো আলাপ ওঠেনি। চিন্তা হয় ভাইয়া, মেয়েটাকে আদরে বাঁদর বানিয়ে রেখেছি। সারা জীবন যদি নিজের পাশে রাখা যেত তাহলেই শান্তি পেতাম। মোস্তফা সাহেব ঠোঁটে ঠোঁট টিপলেন। ঘর জামাই আনবো, ঠিক বললাম তো তন্ময়? তন্ময় গম্ভীর গলায় বলে ওঠে, আমার কাজ আছে, গেলাম। তন্ময় বাড়ির ভেতর চলে গেল। আনোয়ার সাহেব কিচ্ছুটি আঁচ করতে পারলেন না। তিনি তখনও ভাইয়ের সাথে নিজের মনের কথাগুলো বলে চলেছেন নির্মিমেষ। অরু ছাদের এক কোণেতে দুটো চেয়ার পেতেছে, ঠিক ছাউনির নিচে। সে এক চেয়ারে বসে অন্য চেয়ারে পা জোড়া তুলে, হাতে বাদামের কাঁচের বউল, ডান হাতে বাদাম তুলে হাওয়ায় ছুঁড়ে মুখ হাঁ করে পুড়ে ভেতরে নিচ্ছে। বৃষ্টি উপভোগ করছে বাদাম চিবুনির তালে তালে। তন্ময় সিঁড়ির মাথাতে দাঁড়িয়ে ওর এই অমানবিক কাণ্ডকারখানা অনিমেষ দেখছে। অজান্তে বুকের মধ্যিখানে জমেছে ক্ষোভ। ইচ্ছে করছে আচ্ছা করে ওকে বকতে। নাকে চোখে কাঁদলে হয়তো তার বিরক্তিকর ক্ষোভ নিভে আসবে। অরু হাওয়ার তালে বাদামটি মুখে পুড়তে পারল না। কারো উপস্থিতি অনুমান করে চাইল, অমনি উঠে দাঁড়ালো ঝটপট। তন্ময়ের কণ্ঠে মেঘ ঘনিয়ে বজ্রপাত নেমেছে যেন। চাচ্চু বলল তুই নাকি ড্রাইভিং শিখতে চাচ্ছিস? অরু ভেঙালো, চাইব না? আমার চাওয়ার দোষ? এই যে আমি বৃষ্টিতে ঘুরতে যেতে চাচ্ছি, কই কেউ তো নেই আমাকে ঘুরতে নেওয়ার। আমি ড্রাইভিং শিখলে নিজেই যেতে পারবো যখন ইচ্ছে।
তন্ময়ের কণ্ঠ নিজ অজান্তে নরম হয়ে এলো। আমাকে বলেছিস তুই? বললেই কি, আপনি মনে হয় বসে আছেন নেওয়ার জন্য। তোর কোন ইচ্ছা আমি অপূর্ণ রেখেছি? অরুর চোখে মুখে আধার নামলো, মিনমিনে গলায় বলল, মেন ইচ্ছেটাই অপূর্ণ। কোন মেন ইচ্ছে? তন্ময় জেনেও অজানার ভান ধরল ভালোভাবে। অরু ঘাবড়ালো, তবুও অটল রইল। আপনি জানেন? জানে না। অরুর গলার স্বর নেমে আসলো। ওটা করতে পারে আর জানে না। ওটা বলতে অরু চুমু বুঝিয়েছে। সেটুকু বুঝেও অবুঝ সাজলো তন্ময়। ওকে জব্দ করার তালে শুধালো, বড় ভাইয়ের সাথে এভাবে কথা বলিস? অরু দাঁতে দাঁত চেপে বলে, বড় ভাই বুঝি ওসব করে? অতটুকু বলে হঠাৎ করে অরু মিষ্টি হাসে। হাসিতে যেন পদ্ম ফুটেছে। তন্ময়ের বুকটা আতঙ্কে মুচড়ে ওঠে। সন্দেহ হয় কিছু একটা। সন্দেহকে সত্য প্রমাণ করে অরুর হাসিটুকু স্নিগ্ধ সতেজ হয়ে ওঠে। কণ্ঠে শ্রদ্ধাশীলতা ঢলে পড়ছে। বড় ভাইয়া, আপনি একদম ঠিক বলেছেন। বড় ভাইদের সাথে ওভাবে কথা বলা আমার উচিত হয়নি। ভাইয়া, আমার বিরাট ভুল হয়েছে, মাফ করে দিন। তন্ময়ের মনে হলো তার হৃদয় ছিঁড়ে গরম তাজা রক্ত টলটলে বেরোচ্ছে। অরু সেই রক্ত হেসে হেসে পান করছে স্বতঃস্ফূর্ততায়। তন্ময় ঢোক গিলল। জব্দ করতে গিয়ে যে সে নিজেই হবে ভাবেনি। এভাবেই এই ভাই তার গলায় আটকে থাকা বিরাট বড় কাঁটা। আর এখন এই কাঁটা যদি প্রতিনিয়ত কর্ণকুহরে প্রবেশ করে, সে তো বেশিক্ষণ বাঁচবে না। সে হাসার প্রচেষ্টা করলো সামান্য। আমি জানি আমি কি হই তোর। বারবার বলার প্রয়োজন নেই তো। কি যে বলেন না বড় ভাইয়া, এসব শ্রদ্ধা শ্রদ্ধা। আমি রেডি হয়ে গিয়ে বেরোবো তো, তাই না? অরু হেলে দুলে বেরিয়ে গেল। তন্ময় কপালে আঙুল চাপলো। সে খেয়াল করেছে অরু তাকে আর আগের মতো ভয় পায় না। এই পরিবর্তন ঘটেছে ওই চুমুর পর থেকে। সাহস বেড়েছে, সঙ্গে স্পর্ধাও।